আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তো আফরোজ। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এটি শেষ হবে ধানমন্ডি লেক এলাকায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আমাদেরকে জানাবেন যে তাজিয়া মিছিলের সমাগম কেমন দেখছেন? তাজিয়া মিছিলটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে যে চকবাজারের যে লালবাগ এলাকা, সেই লালবাগ এলাকা কিন্তু অতিক্রম করছে এবং দেখছেন যে আসলে এই যে হযরত হোসেন মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহুর যে সে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, সে সময় যে আসলে ঘোড়াটি তিনি ব্যবহার করেছিলেন, ঠিক সেরকমই করে একটি প্রতীকী ঘোড়া কিন্তু এই নিয়ে তারা এই তাজিয়া মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে কিন্তু যারা তরুণ রয়েছে, তরুণরা কিন্তু এই তাজিয়া মিছিলে আসলে বেশ অংশগ্রহণ করছে এবং হাই হোসেন যে আসলে ধ্বনি, সেই ধ্বনিতে কিন্তু তারা পুরো মিছিলটি কিন্তু একেবারে ধ্বনিত করে রেখেছেন। এবং এটি কিন্তু আজকে সঠিক সকাল 10টা নাগাদ যে একেবারেই আপনারা হোসেনি দালান যে ইমামবাড়া, সেই ইমামবাড়া থেকে কিন্তু সকাল 10টায় একেবারে ঠিক সময় মতোই কিন্তু তারা শুরু করেছেন এবং সেই শুরুর পর থেকে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এটি এই ঠিক আপনার জেলখানার মোড় হয়ে একেবারে লালবাগ হয়ে এবং এটি পলাশির মোড় হয়ে এবং আজিমপুর হয়ে এবং এটি ধানমন্ডি জেগাতলায় কিন্তু এই আপনার তাজিয়া মিছিলটি কিন্তু আসলে শেষ হওয়ার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে ধীরে ধীরে কিন্তু আসলে মিছিল এগিয়ে যাচ্ছে এবং এখানে নারীরাও কিন্তু আসলে এই মিছিলে কিন্তু আসলে অংশগ্রহণ করছেন এবং একেবারে তারা হাই হোসেন যে এই একেবারে আপনার তারা যে ধ্বনি, সেই ধ্বনিতে কিন্তু আসলে মুখরিত করে রেখেছে আজকের এই তাজিয়া মিছিলটি। এবং হাজার হাজার যারা ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের মুসলমান ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের যারা মুসলিম রয়েছেন, তারা কিন্তু আসলে এই মিছিলে কিন্তু তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদের আসলে দাবি এবং তাদের প্রত্যাশা যে সারা বিশ্ব যেন আসলে শান্তিময় থাকে এবং সারা বিশ্বের যে আসলে এই শান্তি রক্ষার্থে আসলে তারা কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে আসলে আপনার রাজি খুশির জন্য আসলে আপনার তারা কিন্তু তারা আজকের এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং কারো কারো আপনার যে ব্যক্তিগত মনের আশা, সেই ব্যক্তিগত মনের আশাও কিন্তু আসলে পূরণের জন্য তারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে আশা এবং আজকে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, সেটি আসলে স্মরণ করার জন্য এবং ইসলামের শান্তি প্রতিষ্ঠায় তিনি যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই শান্তি যেন সারা বিশ্বে ইসলামে প্রতিষ্ঠিত হয়, সেটি আসলে তারা প্রত্যাশা করেন এবং মহান আল্লাহর কাছে তারা আসলে মোনাজাত করবেন যেন তাদের নিজেদের যেসব সমস্যা রয়েছে সেটি যেন আসলে আল্লাহ তাআলা সমাধান করে দেন এবং সেই সাথে সারা বিশ্বে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং সারা বিশ্বে যেন আপনার শান্তি প্রতিষ্ঠিত হয় এবং যেসব যুদ্ধ চলছে যেসব দেশে, এবং সেই যুদ্ধ যেন বন্ধ হয় এবং সবার মাঝে যেন আসলে সারা বিশ্বে মুসলমানরা যেন আসলে শান্তি পায়, সেটি প্রত্যাশা আসলে তারা করেছেন এবং সেই সাথে বাংলাদেশে যেন একটা শান্তি সমৃদ্ধিশালী দেশ হিসেবে আপনার গড়ে ওঠে, সেটি এর প্রত্যাশাও তারা করেছেন। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু স্বেচ্ছাসেবক টিম রয়েছে যারা নিজেরাই আপনার মানুষকে পানি খাওয়াচ্ছে এবং সেই সাথে আপনার যে তাজিয়া মিছিল তাজিয়াটা এই যে তাজিয়াটা দেখতে পাচ্ছেন, এই তাজিয়া থেকে আসলে বিভিন্ন ধরনের খাবার আসলে যারা মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের ধারণা এই মিছিল থেকে তাজিয়া মিছিল থেকে যদি আসলে এই তাজিয়া থেকে যদি আসলে খাবার যেটি দেওয়া হচ্ছে সেটি আসলে তবারক হিসেবে তারা মনে করছে এবং এটি খাওয়া এবং এটি খেলে হয়তোবা তাদের মনের আশা পূর্ণ হবে এবং তাদের এর যে শ্রদ্ধা এবং তাদের যে ভক্তি ইসলামের প্রতি, সেটি আসলে প্রদর্শনের জন্যই তারা আসলে এটি করে থাকেন। এবং যদি একটু বলি যে নিরাপত্তার কথা বলি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে বেশ জোরদার করেছে। সামনে মিছিলের সামনে অগ্রভাগে কিন্তু পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, সেই সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা রয়েছেন এবং এছাড়াও কিন্তু র্যাব রয়েছে এবং আমরা দেখেছি সেনাবাহিনীও কিন্তু আসলে এই তাদের নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা এখনো কিন্তু এখানে অবস্থান করছেন এবং মিছিলের সাথে সাথে কিন্তু তারা আসলে যাচ্ছেন। এবং যদি একটু বলি যে আজকের এই দিনটি কিন্তু 10ই মহরম এবং পবিত্র আশুরা এবং সেই পবিত্র আশুরার জন্য কিন্তু আসলে আপনার এই দিনটি তারা পালন করে যাচ্ছেন মুসলমানদের মধ্যে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তারা, এবং সারা দেশেই কিন্তু এই তাজিয়া মিছিল কিন্তু বের হয় এবং সব থেকে বড় তাজিয়া মিছিল থেকে বের হয় কিন্তু এই হোসেনি দালান থেকে প্রতি বছরই আমরা দেখেছি এবং এখানে প্রায় হাজার হাজার যারা আপনার
মুসলমান ধর্ম প্রাণদের মধ্যে যারা শিয়াদের অনুসারী তারা আসলে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে এবং নারী পুরুষ শিশু সব বয়সের মানুষ কিন্তু এই তাজিয়া মিছিলে আসলে অংশ নিয়েছেন। আমরা এই তাজিয়া মিছিলকে নিয়ে কিন্তু আসলে তাজিয়া মিছিলকে নিয়ে আসলে তাদের যে আপনার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে কয়েকদিন যাবতীয় কিন্তু আসলে তারা নিয়েছেন। গতকাল রাতেও কিন্তু আসলে তারা একটা মহড়া দিয়েছেন এই তাজিয়া মিছিলটিকে আসলে সম্পন্ন করার জন্য। এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাজিয়া মিছিল সম্বন্ধে আমরা আরো জানতে চাই, এর জন্য চলে যাচ্ছি আমরা আজিমপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি জানাবেন সেখানকার বিস্তারিত পরিস্থিতি কি এবং মিছিলের সমাগম কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে আজিমপুর এতিমখানা রোডে এবং আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে আজকের যে তাজিয়া মিছিল সেটি লালবাগে অবস্থান করছে এবং লালবাগ পেরিয়ে আজিমপুর মুখী কিন্তু রয়েছে। তো আমার পেছনে যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি আসলে লালবাগ এবং আজিমপুরের সংযোগ যে মোড় সেটি। এবং এখানে সকাল থেকে আমি অবস্থান করছি। সকালে লোকজন আসলে খুবই কম ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন সকাল 10টায় হসপিটাল ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়, তারপরে কিন্তু এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, শিয়া সম্প্রদায় রয়েছে এবং ইমাম হোসেনের অনুসারী রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন যে এসে সড়কে অবস্থান নিয়েছে এবং তারাও আসলে আমাদের মতোই অপেক্ষা করছে মূল যে তাজিয়া মিছিলটি রয়েছে সেটি এখান থেকে তারা সেই মিছিলটির সঙ্গে মিলিত হবে। এবং এরপরে এই মিছিলটি আজিমপুরের যে সড়কগুলো রয়েছে সেটি প্রদক্ষিণ করে সেটি নিউ মার্কেটের দিকে যাওয়ার কথা রয়েছে এবং নিউ মার্কেট থেকে সেটি যাবে সায়েন্স ল্যাব এবং সায়েন্স ল্যাব থেকে ঢাকা সিটি কলেজ হয়ে জিগাতলা গিয়ে আজকের তাজিয়া মিছিলটি শেষ হবে। আজকের যে তাজিয়া মিছিল দেখতে পাচ্ছেন যে সড়কের দুধারে আমরা কিন্তু নারীদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি। নারী এবং মহিলারা তারা সড়কের দুপাশে অবস্থান করছে এবং অনেককেই দেখেছি তারা বিভিন্ন মানত করে থাকে। আসলে মানতের উদ্দেশ্যে তারা অনেক কিছু হাতে নিয়ে এসেছে। কাউকে দেখেছি মুরগি, কবুতর এবং অন্যান্য যে সামগ্রী, যে আসলে যাই মানত করে সেটি তারা সঙ্গে নিয়ে এসেছে এমনটি দেখতে পেয়েছি। এবং কারবালার ময়দানে যে যুদ্ধটি হয়েছিল সেখানে কিন্তু জানেন যে পতাকার ব্যবহার ছিল তখন, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে নানা ধরনের পতাকা তারা বহন করছেন এবং এই পতাকা তারা একটি পবিত্রতার প্রতীক হিসেবে আসলে ব্যবহার করে। এবং যারাই এই পতাকাগুলো ব্যবহার করছেন, বহন করছেন, তারা সবাই কিন্তু খালি পায়ে রয়েছে। এছাড়া আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে আসলে মাতম করতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য যে মাতম সেটি তারা করে থাকে এবং সেই মাতমটি তারা করেন হাই হোসেন বলে তারা মাতম করে থাকে এবং নানা ধরনের প্রতীকী জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন। ইমামবাড়ার থেকে যে মিছিলটি বেরিয়েছে তার সাথেও কিন্তু এখানকার যারা স্থানীয়রা বিভিন্ন প্রতীক নিয়ে এসেছে সেগুলো কিন্তু মিলিত হবে এবং মিছিলটি তো ইতিমধ্যেই অনেক বড় বিশাল একটি মিছিল এবং তার চারিদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং এখানেও আমরা দেখতে পেয়েছি যে লালবাগ থেকে আজিমপুরের দিকে যে সড়কগুলো রয়েছে সেটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা শিয়া সম্প্রদায়ের লোকজন দেখতে পাচ্ছেন তাদের উপস্থিতি বেশ অনেকটাই বেশি এবং মিছিলটি কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই আজিমপুরের দিকে আসলে প্রবেশ করবে এবং এখান থেকেও কিন্তু হাজার হাজার লোকজন অপেক্ষায় আছে তাজিয়া মিছিলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেশিরভাগকে আমরা দেখতে পাচ্ছি যে তারা খালি পায়ে হাঁটছেন, সড়কের পাশে অবস্থান করছে, তাদের কাছে কালো পতাকা রয়েছে, কেউ যুদ্ধের ময়দানে ব্যবহৃত যেসব তলোয়ার ছিল সেগুলো প্রতীকী হিসাবে তারা নিয়ে এসেছে। অনেকে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন মিষ্টি, ফিরনি, অনেক কিছুই তাদের সঙ্গে বহন করছে এবং যারা বলছিলাম যে মানত করে থাকে সেই মানতের উদ্দেশ্যে তারা কবুতর বা অন্যান্য মুরগি বা অন্যান্য প্রাণী দেখতে পেয়েছি তারা সাথে নিয়ে এসেছে। এছাড়া
আজকের যে আনুষ্ঠানিকতা সেটি সকাল 10টায় শুরু হয় হোসনে দালান রোডের যে ইমামবাড়া রয়েছে সেখান থেকে, এবং তারপরেই কিন্তু এই ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে সেটি ধানমন্ডি গিয়ে শেষ হবে। এবং আমরাও কিন্তু আসলে অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে আজিমপুরে, এবং তারা দেখছেন যে এখানকার স্থানীয় লোকজনের যে প্রস্তুতি সেগুলো তারা নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আজিমপুর এলাকায় তাজিয়া যে মূল মিছিলটি সেটি এসে প্রবেশ করবে, এবং এখান থেকে আবারও পুনরায় ধানমন্ডির দিকে সেই মিছিলটি অগ্রসর হবে। তো আমার কাছে আজিমপুর থেকে এই ছিল তাজিয়া মিছিলের সর্বশেষ খবর। তোয়া। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজিমপুর থেকে তাজিয়া মিছিল সম্বন্ধে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, কি উদ্বোধন করলেন আজকে সেটা একটু বলেন। এখানে কোনো উদ্বোধন করলে আসা হয় নাই, অনেক কথা বলতে পারতেছে। এইটা কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। এই স্যার বলেন, আপনি বলতে থাকেন। উদ্বোধনে, আরে ভাই, আজকে কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ ও যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোন প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোন সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আসে। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতে আমরা সম্মতি জানিয়েছি। আমরা যদি স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনার সামনে, শুধু 29 নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি। আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং 5টিতে আংশিক একমত হয়েছি। 5টি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি। 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি, যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়। উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে আমরা একমত হয়েছি।
9টিতে আংশিকভাবে একমত হয়েছি, 18টিতে ভিন্ন মত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি। উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি। প্লিজ, তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে রাটিফাই ও সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি। 64টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি। অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছি। 24টি বিষয়ে আমরা একমত হতে পারিনি। উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন ও 6টি নীতিমালা আছে। এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে। এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে, তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, চাঁপাইনবাবগঞ্জে কয়টি কর্মসূচি রয়েছে এবং এ বিষয়ে এনসিপি নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জিতুয়া ঠিক 11:30টার সময় এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছিলেন যে পথসভা শুরু হবে এবং তারা কিন্তু এনসিপি নেতৃবৃন্দ কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবেন, কিন্তু এখন পর্যন্ত তারা যদিও পৌঁছতে কিছুটা বিলম্ব হচ্ছে। এরপরে কিন্তু নেতা কর্মীরা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে এই নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে যে এক অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রায় শতাধিক নেতা কর্মী কিন্তু গাড়ি বহর নিয়ে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে নওগাঁ থেকে রওনা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে পৌঁছে কিন্তু শান্তি মোড় থেকে তারা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন। তারপরে কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পাশে এসে কিন্তু তারা পথসভায় মিলিত হবেন এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু তাদের মতামত দিবেন, তারা কিন্তু তাদের দাবি দাওয়া তুলে ধরবেন। আমরা একটু সংযুক্ত করতে চাই স্থানীয় এনসিপি একজন নেতার সাথে। আপনার কাছে আমরা একটু জানতে চাই আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে, একটু যদি আমাদের সংক্ষেপে বলেন। আজকে আমাদের প্রোগ্রাম আছে মূলত ভাইরা আসবে, নাহিদ ভাইরা আসবে এবং তারা বিশ্ব রোড হয়ে শান্তি মোড়ে অবস্থান করবে। শান্তি মোড় থেকে তাদের গাড়ি বহর রেখে তারা পদধ্বনি যে আমাদের যেটা একসাথে যেটা পদযাত্রা, আমরা পদযাত্রায় সালিত হব এবং আমরা পদযাত্রাটি বাতেনখার মোড় দিয়ে বড় ইন্দিরা মোড়, তারপর হচ্ছে গাবতলা মোড় দিয়ে আমরা কলেজ গেটের সামনে এসে তারা মঞ্চে উঠবে এবং আমাদের পথসভাটি শুরু হবে। ধন্যবাদ। জি, তো আপনি শুনছিলেন কি স্থানীয় একজন এনসিপি নেতা আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ পরে কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জে তাদের যেহেতু এনসিপির কোনো কার্যালয় ছিল না, এই প্রোগ্রাম শেষে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলামরা তারা কিন্তু একটি অফিস উদ্বোধন করবেন। এরপরে তারা কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করবে। তবে আপনাকে একটি বিষয় যুক্ত করতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন যে সব শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা কিন্তু আজকে এসেছেন, তারাও কিন্তু অধিক আগ্রহ অপেক্ষা করছেন। তারা যাদের নেতৃত্বে যারা এই অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে তারা কিন্তু দেখার জন্য অপেক্ষা করছেন এবং সাধারণ মানুষও কিন্তু অপেক্ষা করছে। তবে আবহাওয়া কিছুটা বিরূপ থাকার কারণে লোক সমাগম কম হচ্ছে। আরেকটি বিষয় যদি আপনি যুক্ত করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা অপেক্ষা করতে পারি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, তারা কি নির্দেশনা দিচ্ছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের এনসিপির অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।
এ নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন জানাতে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। চিকিৎসক সংকট নিরসনে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। তোয়া গোসাইরহাট উপজেলা যে কিন্তু প্রতিদিন প্রায় বহির্বিভাগে 250 জন ঊর্ধ্বে রোগী এখানে উপস্থিত হয় এবং অন্তঃবিভাগে কিন্তু যেখানে 50 জন থাকার কথা সেখানে 90 জনের অধিক লোক এখানে আসছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে একজন মাত্র চিকিৎসক দিয়ে কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। তো এখানে কিন্তু তারা বেশ বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আমি একটু চিত্র যদি হাসপাতালে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত রোগী কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে রোগী ও রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, এই হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু পাচ্ছে না এই চিকিৎসক সংকটের কারণে। আমরা একটু কথা বলবো এখানে চিকিৎসা সেবা নিতে আসা একজন রোগীর স্বজনের কথা। আসলে এই যে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র একজন, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা সেবা পেতে হতে কি ধরনের সমস্যা হচ্ছে? আসলে এটা একটা গোসাইরহাট উপজেলা একটা বড় উপজেলা, আর এই উপজেলা প্রত্যন্ত চরাঞ্চল থেকে প্রতিদিন 2 থেকে 300 লোকজন এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই, যেটা দেওয়ার কথা। একজন ডাক্তার দিয়ে চলে চিকিৎসা, আর বিভিন্ন ডাক্তার সংকটের কারণে তারা কিন্তু প্রাইভেট ক্লিনিকে চলে যাচ্ছে এবং কেউ যাচ্ছে সৈয়দপুর। আর সবার কিন্তু এই আর্থিক স্বাবলম্বী না যে তারা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দিবে। সেক্ষেত্রে এই স্বাধীন দেশে এই মৌলিক অধিকার কিন্তু সবারই আছে, আর বৈষম্যহীনভাবে এটা কিন্তু দেখা উচিত রাষ্ট্রের এবং সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষের। আমি আশা করি যে এই সংকটটা যাতে দ্রুত সমাধান করে এই গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার জন্য। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন এখানে রোগীর স্বজনের কথা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যিনি কিনা এই গোসাইরহাট উপজেলার ইউএইচএফপিও রয়েছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান মিয়া, তিনি কিন্তু 24 ঘন্টা এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে গেলে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কি জানিয়েছে? আসলে 3-4 মাস আগে আমার হাসপাতাল থেকে 7 জন মেডিকেল অফিসার চলে যায় পোস্টিং নিয়ে অন্যত্র আর কি। কেউ কেউ আবার বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে আর কি। তো এরপরে আমাকে 2 জন মেডিকেল অফিসার দেওয়া হলো। একজন যোগদান করে এবং পরবর্তীতে কয়েকদিনের মধ্যে বদলি হয়ে যায়। আবার আরেকজন চাকরি ছেড়ে দেয়। এরপরে আবার গত 10-12 দিন আগে আর 2 জন মেডিকেল অফিসার পোস্টিং দেওয়া হলো, তারা কেউ যোগদানই করেনি। এখন আমি একমাত্র একা এবং একজন শিশু ডাক্তার আছেন, উনি ভেদরগঞ্জ থেকে ওনাকে আমি অ্যাটাচমেন্ট অর্ডার নিয়ে এসে উনি কাজ করতেছে আর কি। তো আজকে এই মুহূর্তে 90 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে সকালে প্রায় 17 জন রোগী আমি ছাড়পত্র দিয়ে বাড়ি চলে যায় আর কি। আর এই মুহূর্তে আমার 8 জন ডেঙ্গু রোগী রয়েছে। ডেঙ্গু, নিউমোনিয়া এবং ডায়রিয়া হঠাৎ করে বেশ ব্যাপক আকার ধারণ করছে, যা আমাকে 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। সারা রাত জেগে থেকে এখনো আমি রাতে ঘুমাতে পারি না, এখনো আমি রোগী দেখিয়ে যাচ্ছি। তো এই জন্য বেশ কয়েকবার টিভি পত্রিকা নিউজও হয়েছে এবং কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছে, কিন্তু ঠিকমতো ডাক্তাররা যোগদান না করায় এই সমস্যার সংকট তৈরি হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের কর্তৃপক্ষকে বলার পরে তারা আপনাদেরকে কি জানিয়েছে? অতি দ্রুত চিকিৎসক নিয়োগ দেবে কিনা? আমার এই ব্যাপারটা কয়েকদিন আগে সিভিল সার্জন স্যার নিজে ভিজিট করে নিজে দেখে গেছেন এবং উনিও লেখালেখি করছেন, উনিও ফোন আলাপ করছেন। দেখা যাক কি হয়। তবে গত কয়েকদিন আগে দেখলাম 3000 ডাক্তার নিয়োগের একটা বিজ্ঞাপন। জানি না এর আগেও আমি পাবো কিনা, তবে স্যার খুব চেষ্টা করে যাচ্ছে আর কি, আমিও চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন চিকিৎসকের কথা। পাশাপাশি স্থানীয়দের একটি দাবি যে মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। গোসাইরহাটবাসী যেন এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এ কারণে কিন্তু তারা চাচ্ছে অতি দ্রুত যেন এই গোসাইরহাট উপজেলা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তো এই ছিল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ তোয়া। জাতীয়তাবাদী গণজাগরণ দলের আলোচনা সভা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে। উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একা বলতেছেন আর আরো 20 জন 30 জন অন্যরা বক্তব্য রাখতেছেন, শুনতেছেন তারা। এই মিটিং এর প্রধান অতিথি হওয়ার মতো আর সবার শেষে একই কথা বলার সুযোগ। যাই হোক, আমি বলি যেটা সেটা হলো যে সংস্কার করে যারা আমাদের এত মানুষ খুন করেছে, এত টাকা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া, এই সবই আমরা চাই। একটা বছর প্রায় হয়ে গেল, এখনো যে নির্বাচনের যেটা সম্ভাব্য তারিখ চিন্তা করা হয়েছে সেটা এখনো প্রায় 7 মাস দেরি আছে। কাজে আমরা বিশ্বাস করি যে বিচারও ব্যাপারেও আমরা দৃশ্যমান অগ্রগতির মধ্যে সম্পন্ন করতে পারি
এবং সংস্কারের কাজও আমরা শেষ করতে পারি। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল। এখন যারা করছে না বা যাদের এটা দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না, আমরা করতে পারবো না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। আমরা বহু আগে আমাদের মতামত দিয়ে দিয়েছি, আমরা সংস্কারের প্রস্তাবও আমরা দিয়ে রাখছি। আমরা বিচারের ব্যাপারে আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা বহু আগে বলেছিলাম আর কি যে এই ইনভেস্টিগেশন অফিসারকে আরো বেশি করে নিয়োগ করা হোক, শোনা হয় না। কাজে দায় বিএনপির না। প্রশ্নটা হচ্ছে কি যে নির্ধারিত সময়ে শেষ হয়নি টাঙ্গাইলের কালীহাতির ধলেশ্বরী নদীর ওপরের ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ব্রিজের কাজ। এতে চরম ভোগান্তিতে ওই এলাকার বাসিন্দারা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যথাসময়ে কাজ শেষ করতে না পারা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। জি, তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটি দিয়ে যদি উত্তর দেই যে এই যে আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইলের কালীহাতির সল্লা এলাকার ধলেশ্বরী নদীর উপর নির্মিত 250 মিটারের একটি ব্রিজ এবং এই ব্রিজটি 2021 সালে কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত এই সেতুর কাজ শেষ হয়েছে 70%। এটি হচ্ছে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের দাবি। এবং এই সেতুটিতে গত বছর এই একটি গার্ডার ফাটল ধরেছিল এবং একটি গার্ডার ভেঙে গিয়েছিল। যদিও ভেঙে যাওয়া অংশটুকু তারা সরিয়ে ফেললো, যে গার্ডার ফাটল ধরেছিল সেটিকে তারা সংস্কার কাজ করে এই সেতুর কাজ তারা চলমান রেখেছেন। এবং এবং এই ধলেশ্বরী নদীর যে পশ্চিমের এই সেতু থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম এলাকাতে আরেকটি ব্রিজ নির্মাণের কথা ছিল। একই 2020 সালে এটি কাজ শুরু হয়েছিল। একজন আওয়ামী লীগ নেতা হেকমত শিকদার নামে একজন আওয়ামী লীগ নেতা সেই জোকারচর পয়েন্টের যে ব্রিজ 264 মিটার ব্রিজ, যেটি প্রায় 34 কোটি 42 লাখ টাকার ব্যয় নির্মিত সেতুটি প্রায় 3 বছরে তারা 20% কাজ শেষ করেছিল। এবং বিগত 5 আগস্টের পরে এই আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার কারণে এই ব্রিজটি কাজ বন্ধ থাকে এবং উপজেলা এলজিডি কর্তৃপক্ষ সেই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেটি কাজ আদেশ বাতিল করে এবং তারা বলছেন যে এই কাজ আদেশ বাতিলের পরে নতুন করে সেই ব্রিজের নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে এবং এই দরপত্র হওয়ার পরে এই জোকারচর পয়েন্টে এই ব্রিজের কাজ শুরু হবে। এবং আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে সল্লার যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটির 70% কাজ দাবি করলে এখনো এই ব্রিজটিতে আমরা দেখতে পেয়েছি যে এই ব্রিজটির কাজ শেষ না কারণে এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য যমুনা সেতু পূর্ব থেকে ভুইয়াপুর সহ সরিষা বাড়ির যে যাতায়াত ব্যবস্থা সহজতর করতে এই সল্লা এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার কথা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত তারা কাজ শেষ করতে পারেনি, পরপর কয়েকবার তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং স্থানীয়রা বলছেন যে এই নিম্নমানের কাজের কারণে এই গত বছর এই সেতুর গার্ডার ভেঙে গিয়েছিল এবং সংস্কার কাজে তাদের অনিয়মের কথা বলেছিলেন এবং এই সংস্কার ভেঙে যাওয়ার কারণে দুদক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এই বুয়েটের থেকেও তারা তদন্তকারী দল এসে এটি পর্যবেক্ষণ করেছে। এই ছিল টাঙ্গাইলের ব্রিজ নিয়ে আমার কাছে সর্বশেষ তোয়া। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। রশিদ, চলমান সংকট নিরসনে খনি কর্তৃপক্ষ কি বলছেন এবং সাধারণ শ্রমিকরাই বা কি বলছেন, জানাবেন। জি তোহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের পাথর খনি, মধ্যপাড়া পাথর খনিতে, এবং সেখানে এই মুহূর্তে কিন্তু অনির্দিষ্টকালের জন্য পাথর খনি উত্তোলন বন্ধ আছে। এখানকার যে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি,
এনারা কিন্তু তাদের যে নির্ধারিত 4 জন কর্মচারী বলতে শ্রমিক তাদেরকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য তাদের চাকরিচ্যুত করে এবং চাকরিচ্যুত করার কারণে এখানকার শ্রমিকরা তাদের সাথে যোগ হয়ে আন্দোলন সংগ্রামে নামে এবং এক পর্যায়ে তারা কিন্তু এই খনিতে কর্মবিরতি পালন করে এবং কর্মবিরতি পালন করার কারণেই কিন্তু শ্রমিক সংকটের কারণে এখন এই মুহূর্তে কিন্তু পাথর উত্তোলন বন্ধ আছে। আমরা জিটিসি কর্তৃপক্ষের কাছে জানতে চেষ্টা করেছি যে তাদেরকে আসলে কেন প্রত্যাহার করা হলো, তো সে বিষয়ে ওনারা জানিয়েছেন যে তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু বিতর্কিত ছিল এবং খনির যে স্বার্থ বিরোধী কার্যক্রম তাদের পরিচালনা ছিল তাদের মধ্য দিয়ে, সে কারণে তারা তাদেরকে কিন্তু প্রত্যাহার করেছে এবং চাকরিচ্যুত করেছে এবং সেটা কিন্তু আর কোনোভাবে তারা মেনে নিতে চাচ্ছেন না তাদের নিরাপত্তার স্বার্থে। এই জার্মানি কনসোর্টিয়াম জিটিসি এনারা কিন্তু আসলে বিদেশি সংস্থা, আমাদের দেশের এই পাথরগুলো তারাই কিন্তু উত্তোলন করে এবং এইটা কারণেই কিন্তু এখন এই মুহূর্তে তাদের সাথে যে জটিলতা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের যে জটিলতা, সেই জটিলতার কারণেই কিন্তু এখন পাথর উত্তোলন বন্ধ আছে। আমরা এটা নিয়ে এই বিষয় নিয়ে কথা বলেছি এখানকার এমডির সাথে। এমডি বলেছেন যে আমরা দুই পক্ষের সাথে কথা বলে একটা সমাধানের চেষ্টা করবো এবং সমাধানের মধ্যে দিয়ে এই অচল অবস্থা যেন সচল হয় সেই ব্যবস্থাটা কিন্তু তারা করার চেষ্টা করছেন। এই ছিল দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কটিশিলা থেকে বিস্তারিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ভোগান্তি নিয়ে কি বলছে সাধারণ মানুষ এবং নগদ কবে নাগাদ কমতে পারে এই টানা বৃষ্টি, বিস্তারিত জানাবেন। তো আজ যেমনটি বলেছিলেন, আসলে পটুয়াখালীতে এই টানা 4 থেকে 5 দিন অনবরত বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনি আমার পিছনে হয়তোবা দেখতে পাচ্ছেন যে আপনার ধান ক্ষেতগুলো তলিয়ে গিয়েছে, যারা বীজ করেছে বীজগুলো কিন্তু এখন পর্যন্ত রোপণ করতে তারা পারতেছে না। এছাড়া গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিসে। এবং এছাড়া আপনার যে কটা 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অনবরত বৃষ্টি আরো 12 থেকে 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমাকে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু এই অনবরত বৃষ্টির কারণে যারা খেটে খাওয়া মানুষ বা যারা আপনার দিন আনে দিন খায়, তারা কিন্তু আপনার ঘর থেকে বের না হলে তাদের যে রান্না বান্না বা খাবার দাবারের কোনো অবস্থায় তারা কিন্তু আসলে পারবে না বলে আমাকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আপনার যারা সবাই কিন্তু একটা সমস্যার ভিতরে আছেন এবং এছাড়া কিন্তু মানুষের এমন একটা অবস্থান দাঁড়িয়েছে যে এই বৃষ্টির কারণে আসলে তাদের সবকিছু স্থবির হয়ে গিয়েছে, বিশেষ করে রাঙ্গাবালি, চরমন্তাজ, চর এলাকা এই জায়গাগুলো। এই ছিল পটুয়াখালী বৃষ্টি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে তোয়ার কাছে। তোয়া। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। মৎস্য সম্পদ বৃদ্ধিতে গেল 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের মাছ শিকারে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় জেলেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। বৈরী আবহাওয়া কতদিন নাগাদ থাকবে এবং এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন ডানা, গত 1 সপ্তাহ ধরে কক্সবাজারের মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা সমুদ্রের মাছ ধরা বন্ধ রয়েছে। বিশেষ করে তারা তাদের ট্রলারগুলোকে নোঙর করে রেখেছে জেটি ঘাটের এখানে। প্রায় দীর্ঘ 58 দিন বন্ধর পর জেলেরা আশা করেছিল যে তারা তাদের আকাঙ্ক্ষিত মৎস্যহনে যেতে পারবে এবং তারা প্রচুর পরিমাণের ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়বে। কিন্তু এবার সেটি সম্পূর্ণ ভিন্ন। 58 দিন শেষ হওয়ার পরেও কিন্তু তারা এখনো পর্যন্ত মাছ ধরতে যেতে পারে নাই। মৎস্য অফিসার আমাদেরকে জানিয়েছে যে গত বছর 2,49,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়লেও কিন্তু সেটি এখন আশা পূরণ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সবচেয়ে যেটি বিপাকে পড়েছে 65,000 নিবন্ধিত জেলে এবং অন্যান্য মিলিয়ে 1 লক্ষ জেলেরা কিন্তু এখন তাদের পরিবার পরিজন নিয়ে খুব দুঃখের দিন চলতেছে এবং তারা তাদের সরকারের কাছে বরাদ্দের জন্য আবেদন জানিয়েছে এবং তারা যেটি জানিয়েছে যদি আবহাওয়া এরকম চলতে থাকে তাদের সেই পরিবার পরিজনের কষ্ট হয় এবং সরকারি বরাদ্দের জন্য তাদের দেওয়া হয় এবং অন্যদিকে ইলিশের দামও বাজারে। আপনাকে ধন্যবাদ।